প্রিয় দর্শক, UsaNewsOnline.com এর নিয়মিত আয়োজন UsaNewsOnline জার্নাল আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি স্বাগত সেদিন। আজ UsaNewsOnline জার্নালের 737 পর্ব। এই পর্বটি অ্যালায়েন্স অফ সাউথ এশিয়ান আমেরিকান লেবার ASAAL এর ফাউন্ডার প্রেসিডেন্ট এবং বাংলাদেশিস ফর বাইডেন ন্যাশনাল কমিটি নিউ ইয়র্ক স্টেটের ডাইরেক্টর, প্রখ্যাত লেবার ইউনিয়ন লিডার মিসবাহ উদ্দিন, Bangladeshis for Biden National Council Committee Chair Adan আপনাদের সবাইকে স্বাগত। দর্শক, আজ আমরা যে বিষয় নিয়ে কথা বলব, মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের 100 দিন অতিবাহিত হলো এবং 100 দিনের কার্যক্রম শেষে তিনি কংগ্রেস এবং সেনেটের যৌথ অধিবেশনে ভাষণ দিয়েছেন। সেই ভাষণ কি ছিল সেই বিষয় এবং তার এই যে 100 দিনের প্রত্যাশা এবং প্রাপ্তি, এই বিষয়ে আমরা কথা বলবো। আমি এই বিষয়ে প্রথমে শুরু করবার জন্য আহ্বান জানাবো আমাদের বাংলাদেশ ফর বাইডেন ন্যাশনাল কাউন্সিলের ন্যাশনাল ডাইরেক্টর আনিস আহমেদকে। আনিস ভাই, আপনি শুরু করবেন। আসসালামু আলাইকুম, আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। এবং আমি দেখছি এখানে বেশ জ্ঞানী এবং নেতা এখানে নেত্রী আছেন, তাদের সাথে আমি একসাথে কথা বলতে পেরে ভালো লাগছে। মিসবাহ উদ্দিন ভাই এবং আদান ইসলাম দুজনেই বেশ নিউ ইয়র্কে বেশ স্বনামধন্য এবং সুনামধন্য, আপনি তাদেরকে আনতে পেরেছেন এবং তাদের সাথে কথা বলছি, এটা ভালো কথা। তো এবং ধন্যবাদ জানাই, স্বাগতম দিয়ে যারা অনলাইনে দেখছেন বা পৃথিবীর এ প্রান্ত ও প্রান্ত যে কোনো স্থান থেকে দেখছেন, তাদেরকে আমি স্বাগতম জানাই এবং আমার অন্তর থেকে ধন্যবাদ। যে প্রশ্নটা আপনি করেছেন সেটা হচ্ছে 100 দিন। 100 দিনের জিনিসটি তো আপনারা সবাই জানেন বাই দিস টাইম, এবং তিনি স্টেট অফ দি ইউনিয়ন অ্যাড্রেসে বলেও দিয়েছেন। তো ওনার প্রথমেই যেটা বিরাট সাফল্য, এই সাফল্যটা হচ্ছে যে আমেরিকাতে কোভিড-19 এর ভ্যাকসিন যে উনি 100 দিনের জন্য যে 100 দিনের 100 মিলিয়ন যেটা উনি বলেছিলেন, এখন সেখানে 33% হয়ে গেছে, মোর দেন 30, যেটা অলরেডি মোর দেন 200 মিলিয়ন। এবং এটা কিন্তু একটা বিরাট সাকসেস, এবং এই সাকসেসের পিছনে কিন্তু এটা আপনি দেখবেন প্রতিদিনই এটা সম্বন্ধে খবর বিভিন্ন নিউজে দিচ্ছে এবং সরকারিভাবে বলছে। এটা কিন্তু একটা কোঅর্ডিনেটেড এফোর্ট, এবং এই কোঅর্ডিনেটেড এফোর্ট এটা ইউএস আর্মি, স্টেট গভর্নমেন্ট, বিভিন্ন পর্যায়ে লোকাল গভর্নমেন্ট আপনি এটা কাজ করছে। এবং আজকে মানুষের দুয়ারে আপনি যেটা আমাদের প্রেসিডেন্ট বলছে যে আপনি 5 মাইলের মধ্যে আপনি ভ্যাকসিন নিতে পারেন, এবং আপনার এমন অনেকখানেই এখন আপনি সরাসরি যে আপনার এখন কোনো আপনার রেজিস্ট্রেশনের দরকার নেই, আপনি সরাসরি যে আপনি ভ্যাকসিন নিতে পারেন। এটা একটা বিরাট সাফল্য। এবং এই ভ্যাকসিনের নেওয়ার ফলে আজকে কিন্তু আমরা আস্তে আস্তে এখন কিছুটা আগে থেকে উন্মুক্ত হচ্ছি, আমরা আস্তে আস্তে কিছুটা স্বাভাবিক পরিবেশে চলে আসতেছি। এটা কিন্তু বিরাট। আপনি যদি এখন দেখেন পৃথিবীর অন্য প্রান্তে, আজকে ইন্ডিয়াতে কি হচ্ছে, যেটা ভ্যাকসিন নেই কিংবা সরকারের তরফ থেকে এটা খুব একটা, বা আপনার সেই দেশের সরকার খুব একটা এটাকে অতটা গুরুত্ব দেয়নি, যেটা এখনকার যে ওয়েবে চলছে, দেখেন আছে তাদের ওখানে কি হচ্ছে। কিন্তু আমাদের বাইডেন সরকারের সবচেয়ে বড় ভূমিকা, যেটা উনি ক্ষমতা নেওয়ার পরই উনি এটাই একটা বড় গুরুত্বপূর্ণ। এরপরে ধরেন উনি ইমিগ্রেশনের উনি হাত দিয়েছেন, উনি তারপরে আপনার এই জনগণের টাকা দেওয়ার জন্য আপনি যে বিল পাস করেছেন, আমরা সবাই জানি যে আমরা এখন সবাই কিছু না কিছু, আমেরিকা যারা সিটিজেন, যারা ট্যাক্স পেয়ার্স কিংবা ইমিগ্রেন্ট, তারা সবাই না কিছু না কিছু, অর্থাৎ ইকোনমির রোল আবার হচ্ছে। আরেকটা হচ্ছে যে আপনার এখন যে ম্যাসিভ উনি আরো সাফল্য যেগুলো উনি বলেছেন, যেগুলো আপনি করেছেন, যেমন মনে করেন আপনার মুসলিম ব্যান উনি সাথে সাথে এটা রদ করেছেন। সাথে অনেক অনেক আরো যেগুলো, মানে এগুলো আপনাকে ফিস দিয়ে দেওয়া আমার মানে সময় লাগবে, এটা সবাই অনলাইনে গেলে জানবে। কিন্তু জিনিসটা হচ্ছে সেটা হচ্ছে আজকেও ফরিদ জাকারিয়ার ইন্টারভিউতে আপনার আমাদের মিসেস ক্লিনটন, যেটা উনি নিজেও বলছে
যে বর্তমান প্রশাসন আগের মতো গতানুগতিক প্রশাসন না, ব্যতিক্রম প্রশাসন, এবং উনি যেটা বলেছেন উনি সেটা করেছেন, এবং উনার ডোমেস্টিক পলিসিস এবং ওনার ফরেন পলিসিসও একটা বাস্তব পদক্ষেপের মনে। তো 100 দিনের আমি বিরাট ওনার কি সাফল্য এটা আমার আঙ্গুল দিয়ে বলার দরকার নেই, গনে গনে এটা আপনারা সবাই অনলাইনে জানতে পারবেন, এই জন্য আমি সময় নিতে চাই না। কিন্তু আমি এটুকুই বলবো যে আমি এবং আমার সাথে মেজবাহ উদ্দিন ভাই এবং আদান ইসলাম ওনারা যে কাজ করেছেন বাংলাদেশিস ফর বাইডেন ন্যাশনাল কাউন্সিলে, আজকে আমরা কিন্তু গর্বিত যে আমরা এমন একটা প্রেসিডেন্টকে নির্বাচন করতে পারছি যে 100 দিনের কথার বলে যে উনি তার আগে অনেক কিছু ফুলফিল করে ফেলেছেন। তো আমি এটুকুই বলি যে আমরা গর্বিত। জি, ধন্যবাদ আনিস ভাই, আবার আপনাকে চাইবো। মিসবাহ ভাই, মিসবাহ উদ্দিন। জি জি, আসসালামু আলাইকুম, রমাদান মুবারক। এবং আমাদের যারা এখন শুনছেন, পরে শুনবেন, সব শ্রোতা মণ্ডলীকে আমাদের পক্ষ থেকে অনেক ধন্যবাদ। শাকাওয়াত ভাই, আপনি তো অলওয়েজ আমাদেরকে এই সুযোগ করে দেন যাতে করে আমরা আমাদের ব্যক্তিগত অভিমত এবং মতামত প্রকাশ করতে পারি এই ধরনের একটা সুন্দর পরিবেশে। সেই সাথে আমাদের বন্ধুবর এবং লিডার আনিস আহমেদকে দেখে ভালো লাগলো। আদান, তোমাকেও ধন্যবাদ। আর যারা এখন আমাদের কথা শুনছেন তাদেরকে শোনার অনুরোধ জানিয়ে বলছি যে আসলে তো 100 দিন যেটা আমরা এখন বলি সেটা 99 ডেজ এর দিন উনি যেটাকে আমরা সাধারণত বলে থাকি যে স্টেট অফ দ্য ইউনিয়ন অ্যাড্রেস 99 ডেজ এর দিন উনি প্রেজেন্ট করেছেন। এটা স্টেট অফ দ্য ইউনিয়ন অ্যাড্রেস কিনা সেটা বিশেষজ্ঞরা একসময় সিদ্ধান্ত নেবেন, কিন্তু আমি যেটা দিয়ে শুরু করব সেটা হচ্ছে এই প্রথম আমেরিকার কোনো প্রেসিডেন্ট স্টেট অফ দ্য ইউনিয়ন অ্যাড্রেস দিতে এসে বললেন ম্যাডাম স্পিকার অ্যান্ড ম্যাডাম ভাইস প্রেসিডেন্ট। The very word madam came in both of those designation when he was starting his speech. So that itself is a history. And who is that history maker? I think we have not taken the credit, or we have not taken the pride with us that the Vice President Kamala Harris is a South Asian. This is serious issue for the alliance of South Asian American labor. আমরা গত 13 বছর ধরে যে কাজগুলি করে আসছি সেই কাজের সুবাদে আমরা মনে করি যে আমরা অতি দ্রুত একটা রেজাল্ট পেয়ে গেছি, এবং এই রেজাল্টটা অত্যন্ত রিমার্কেবল। তো এই রিমার্কেবল রেজাল্ট নিয়ে আমরা এখন আজকের আলোচনা শুরু করলাম। তো শুরু করার জন্য আমাদের আমার পূর্বের বক্তা ভাইজান বলেছেন, ভালো করেই বলেছেন যে আসলে তো সব কথাই আমরা শুনতে পাই, কিন্তু তারপরেও বলার দরকার আছে। কেন দরকার আছে? এই জন্য যে উনি যখন বাইডেনের এবং হ্যারিসের যখন ক্যাম্পেইন চলতেছিল, আমরা যে ক্যাম্পেইন আমাদের আনিস ভাইয়ের আন্ডারে আমরা বাংলাদেশিস ফর বাইডেন ক্রিয়েট করে আমি নিউ ইয়র্কের ডিরেক্টর হয়ে আমরা যে কাজগুলি করেছি, ওই কাজ চলাকালীন সময়ে আমাদেরকে শপথ করা হয়েছে, আমাদেরকে কথা দেওয়া হয়েছে, আমাদেরকে বলা হয়েছে যে 100 দিনে 100 মিলিয়ন টিকা দেওয়া হবে। আচ্ছা, এখন কেউ যদি আপনারা এই প্রমিস করে আর এটা যদি 90 মিলিয়ন হইতো, সবাই বলতেছে he did very well, he said 100, he came 90. Look at this, he did not do 100. Within 99 days he did 220 million, I think, almost, yes, almost 220 million as of Thursday, the day he spoke. I think it is a miracle. Now, a miracle এখন আমাদের লোকেরা কতটুকু বুঝলো জানি না, কিন্তু আমি যদি এখন গত কয়দিন যাবৎ খালি যাকে সাথেই কথা বলি আমাদের বাংলাদেশি সাউথ এশিয়ান, জিজ্ঞেস করি ভাই টিকা দিয়েছেন? হ্যাঁ, দিয়ে ফেলেছি, 2টাই হয়ে গেছে। আমার বাসায় প্রায় সবাই দিছে, আর 2-1 এখনো বাকি আছে আর একটা টিকা। আপনি কি মনে করেন? এটা তো বিরাট গর্বের ব্যাপার। এটা তো বিরাট, ইউ আর টকিং অ্যাবাউট ডেথ অ্যান্ড লিভিং। Someone is dying and someone will be living.
মানে আল্লাহর কাছে তো ওগুলি ব্যাপার স্যাপার সেটা আছে, আমরা ইসলাম মুসলিম হিসেবে ওগুলি সব বিশ্বাস করি, কিন্তু আমি যেটা বলতেছি ইসলামিক্যালি ওটা বলা হয়েছে তুমি যেই দেশে থাকো, যেই দেশে চলো, যেই দেশের নিয়ম কানুন আইন, যেই ওষুধ, যেই বড়ি, সবকিছু তুমি ব্যবহার করো। আমরা যে ব্যবহার করার একটা সুযোগ পাইলাম, এখন যে বলা হচ্ছে যে 14 বছরের বড় হইলেই তুমি যাও গেট 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 ইউর ইনজেকশন, হোয়াট ইউ কল দ্যাট, this is serious issue. This is a gift of God. So who brought it to us? Biden. আচ্ছা, এরপরে দেখেন আমরা খালি মানে এই 100 দিনের ভিতরে যে কাজগুলো, প্রথম যে স্টিমুলাস প্যাকেজ $1.9 trillion, you have to understand this way. This is 46% of a national budget amount. American budget is $4 trillion. He gave free, I am talking about free money, up to $1.9 trillion to every American. Whether the 74 million voted for Biden or Trump, we know that. Even those 74 million that voted for Trump, they are also very happy as far the stimulus package is concerned. They think that this is the right thing. The economists believe this is the best thing happen in this country. What happened? We found that $1,400 came to every Americans, adult Americans, into their home. Then we saw that $400 has been added to the unemployment up to September. Who are these unemployed people? 60 million Americans are unemployed. Our people, the minorities that we are belong from, we are unemployed. Our taxi workers are unemployed. Our street vendors are unemployed. Our private sector is small, those who used to work for a corporation that cannot afford, they laid them off. They are getting that money. Then the children below 6 is getting $3,600, and then above 16 up to 17 getting $3,000. It's a lot of money, and it will come every month, so that you don't misuse the money. As the money comes, you feed your children. Half of the American children will be eradicated from hunger. But these are serious issues. When we did the campaign, this is what we said. We brought the contrast like this, that this is what Trump is doing, this is Biden is going to do. And Biden is doing that. By doing that, we strongly believe. Now, in this speech that he gave, he has announced so many good things, which I want to go, when as we speak more, because I think at least one thing for sure, everybody in America today is breathing very well. Even if you have a coronavirus, they have enough oxygen in the hospital. If you don't have a coronavirus, by virtue of knowing that Biden and Harris is the president and vice president, you are sleeping well at night. I don't hear the Republican talks too much. Our Republicans, those who are from our community. Why? Because they also see this, that how much improvement has been made within 100 days. And we are opening. New York City, my union is arguing with the city left and right, but we agreed finally to open from May 3rd, from tomorrow. Whole city is opening 50% capacity with CDC guidelines. Why? Because we are still getting infected by, there are less and less people are dying. How? Because of the policies that Biden has taken. I think we will continue to discuss his State of the Union. He mentioned 5 things. I'm going to go over with those 5 things when I get back my turn. Thank you. জি, অনেক ধন্যবাদ। আবার আপনার স্যার আদান ইসলাম। ধন্যবাদ ইউএস নিউজ অনলাইন, ধন্যবাদ আনিস ভাই, ধন্যবাদ মাব ভাই। এখানে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য ধন্যবাদ জানাচ্ছি আনিস ভাই এবং মাব ভাই। বাইডেন ফর বাংলাদেশিস ফর বাইডেন কমিটির জন্য যেভাবে কাজ করেছেন এবং আমাদেরকে নির্দেশনা দিয়েছিলেন, ওই সময় আমরা একটা ওতপ্রোতভাবে জড়িত ছিলাম এই ক্যাম্পেইনটির জন্য। সেজন্য আমি মনে করি যে আজকে আমাদেরকে ইনভাইট করেছেন যে 3 জনকে,
আমরা ডিজার্ভ করি এই বিষয়ে কথা বলার জন্য। বাইডেনের 100 দিনের প্রত্যাশা এবং প্রাপ্তি যদি আপনি আমাকে বলতে বলেন, প্রাপ্তি দিয়েই শুরু করি, সবাই প্রাপ্তির কথাই বললো। তো প্রাপ্তি হলো প্রাপ্তি আমি 3 ভাবে বিভাজন করব। প্রথমত আমি বলবো যে একজন মা হিসেবে, তারপর আমি বলবো আসালের উইমেন কমিটি চেয়ার হিসেবে, তারপর আমি বলবো যে আমি কলেজে পড়াই এনভায়রনমেন্টাল হেলথ সায়েন্স অ্যাডজাঙ্ক্ট লেকচারার, আমি সে একজন শিক্ষক হিসেবে। মা হিসেবে যেটি আমি বলবো, বাইডেনের কাছ থেকে আমাদের প্রাপ্তি হলো যে আমাদের বাচ্চাদের জন্য তারা একটা স্টিমুলাস প্যাকেজ দিয়েছে এবং বাচ্চাদের জন্য একটা তারা ক্রেডিট দিয়েছে, চাইল্ড ক্রেডিট, যেটার জন্য আমরা এখানে যাদের কাজ ছিল না এই প্যান্ডেমিকের সময় তাদের ফুডের জন্য টাকা বরাদ্দ করেছে। এটা খুবই ইম্পর্টেন্ট। অনেকে বলছে যে অ্যামাউন্টটা যদিও ছোট, 250 না কত যেন, কিন্তু তবুও এইটুকু টাকা দিয়ে হলেও আমরা আমাদের বাচ্চাদের পুষ্টি রক্ষা করতে পেরেছি এই প্যান্ডেমিকের সময়। সুতরাং আমি ধন্যবাদ জানাচ্ছি একজন মা হিসেবে বাইডেনকে। দ্বিতীয়ত আমি ধন্যবাদ জানাতে চাই একজন উইমেন কমিটি চেয়ার হিসেবে, আসালের উইমেন কমিটি চেয়ার হিসেবে, যে অলরেডি যদিও খুব বেশি দিন যায়নি, কাজে আমরা অতটা ইভালুয়েশন করতে পারছি না, কিন্তু ভায়োলেন্স এগেইনস্ট উইমেন বিষয়টি নিয়ে তারা কিন্তু এখন অলরেডি কাজ করা শুরু করেছে। একটা কমিটি গঠন হয়েছে আমাদের বিভিন্ন চ্যাপ্টারে। তো আমি আশাবাদী যে ইনশাল্লাহ আমরা ভবিষ্যতে এই বিষয়ে বেশ অগ্রসর ভূমিকা পালন করবে বাইডেন প্রশাসন, আমরা আশা করছি। এটা একটা। আর একটা হলো যে এনভায়রনমেন্টের ক্ষেত্রে শিক্ষক হিসেবে যেটা বলতে চাচ্ছিলাম, সেটা হলো যে বাইডেন ওর হচ্ছে নির্বাচনী এজেন্ডাতেই ছিল যে ও প্যারিস অ্যাকর্ডে সাইন করবে, ক্লাইমেট চেঞ্জের ক্ষেত্রে কার্বন এমিশন রিডিউস করার জন্য কাজ করবে, এবং সে জয়েন করার সাথে সাথেই সে প্যারিস মিটিং এ সে জয়েন করেছে, প্যারিস অ্যাকর্ডে জয়েন করেছে, এবং কার্বন এমিশনের জন্য যে টার্গেটটা ইউএসএ সেট করেছিল সেই টার্গেটটা অর্জনের জন্য সে অলরেডি সাইন করেছে। জানি না এটা কতদূর সম্ভব হবে, কিন্তু সে অলরেডি যেহেতু এই একটা অ্যাকর্ড সে সাইন করেছে, তবে আমরা সেই জন্য আমরা আশাবাদী যে ইউএসএ থেকে যে কার্বন এমিশনটা হয় অনেক হাই, সেটা যেন ওই নির্ধারিত মাত্রায় কমে আসে, সেই ব্যাপারে আমি আশাবাদ ব্যক্ত করে শেষ করছি। ধন্যবাদ। ধন্যবাদ। আনিস ভাই, যে 100 দিনের 100 ডেজ যে ছিল কর্মসূচি ছিল, সেখানে আর কি ছিল, কোনো কিছু বাদ পড়েছে কিনা, অথবা পরবর্তীতে এই যে 100 দিন গেল, পরবর্তী কর্মসূচিগুলো দিয়ে যদি একটু আলোকপাত করেন, সেখানে যদি আমরা বলি অগ্রাধিকার কি থাকবে বা এরপর কিভাবে পদক্ষেপ গুলো হবে, সেই বিষয়ে যদি আপনি বলেন। যেহেতু আপনি এই বাংলাদেশ ফর বাইডেনের ন্যাশনাল কমিটি ডাইরেক্টর হিসেবে এই বিষয়গুলো আপনার সাথেও বিভিন্ন পর্যায়ে কথা হয়, সেই হিসেবে যদি একটু বলেন। উনি, আমরা যেটা দেখছি সেটা এই মুহূর্তে যে উনি মোটামুটি 100 দিনে সবকিছু কিছু টাচ বলে, মানে অনেকখানি উনি বলিষ্ঠ পদক্ষেপ নিয়ে উনি অ্যাকশন নিয়েছেন বলিষ্ঠ ভাবে। আবার কিছুটা যেটা বলা হয় যে আপনি টাচ আপ শুরু করেছেন, যেমন আপনার মনে করেন আপনার ফরেন পলিসির উপরে আপনার, যেখানে আপনি দেখেন যে ইরানকে তার টেবিল আবার নিয়ে আসছে, সেখানে আপনার ট্রিটি ব্যাপারে আপনি দেখবেন এই যে একটু আগে আদান বললো আপনার ক্লাইমেটের উপরে, তারপরে বিশ্বের ইকোনমির উপরে উনি আর কিছু অবশ্যই নিয়ে আসতেছেন। সেটা হচ্ছে উনি একটা ইন্টারন্যাশনাল সামিট করবেন, যেখানে 3টা এজেন্ডা ওনার দেওয়া আছে, এবং 3টা এজেন্ডার মধ্যে এক একটা এজেন্ডা খুবই গুরুত্বপূর্ণ। এবং যেমন প্রথম এজেন্ডা হচ্ছে আপনার এখন এক শাসন কোন দেশে এটা থাকবে না, সেখানে জনগণের ভোট নিশ্চিত করতে হবে, সেটা 1 নম্বর। 2 নম্বর হচ্ছে করাপশন, প্রতিটি গভর্নমেন্টে সে দেশে করাপশন দূর করতে হবে। 3 নম্বর হচ্ছে যে সেখানে মানব হিউম্যান রাইটস এবং মৌলিক অধিকার ফান্ডামেন্টাল রাইটস থাকতে হবে, নিশ্চিত করতে হবে। শুধু এইটুক 3টাই না, সেখানে আবার একটা কন্ডিশন যেটা লিখিত আছে, সেটা মানে বলা আছে, সেটা হচ্ছে যে যারা এই সামিটে থাকবে, যারা এই পার্টিসিপেট করবে, তাদেরকে কিন্তু লিখিত জানাইতে হবে তারা কিন্তু এটা বাস্তবায়ন করবে। এখন এটা শুধু বুঝতে পারতেছেন যেটা কেন করা হচ্ছে। আজকে দেখেন সারা পৃথিবীতে কিন্তু একটা জোয়ার
একটা দেশে আসছে যে মানুষ কিন্তু একটা মনের খুশিতে কিন্তু আসছে যে বাইডেন একটা কিছু করছে, যাতে আজকে নিঃশ্বাস ফেলাইতে পারছে। ইয়েমেনে আজকে বাচ্চারা একটা আশ্বাস দেখতেছে, আপনি বেডলিস্টে একটা আশ্বাস দেখতেছে, আপনি মনে করেন এই আফগানিস্তান থেকে আপনার সৈন্য চলে আসতেছে। এইরকম ভাবে এটা হচ্ছে বহির্বিশ্বে বিভিন্ন দেশে এখন তারাও যারা এখন এক শাসন করছে, তারাও কিন্তু একটা এখন একটা তটস্থের মধ্যে আছে যে তাদেরকে তো যদি কমিটমেন্ট দিতে তাদেরকে তো সেটা মানতে হবে। তো এটা হচ্ছে আমাদের বলবো প্লাস ইকোনমি, সারা ওয়ার্ল্ড ওয়াইড ইকোনমি, এবং এমনকি এটা শুধু তাই না, সেটা এটার সাথে ইমিগ্রেশনের ব্যাপার আছে। যেমন আপনি যদি এখন ইমিগ্রেশন যেটা আপনার আমেরিকাতে যেটা উনি প্রস্তাব করেছেন, সেটার সাথে এটা কেন, কোথায় এটা গুড়ব, এটা কোন জায়গায় এটা প্রবলেম, সেটাও উনি কিন্তু দিক নির্দেশন, যেমন সাউথ আমেরিকাতে যেখানে কেন এগুলো হচ্ছে সেগুলোকে সমাধান করে। তো আমি বলছি যে এটা হচ্ছে আন্তর্জাতিক। আর আপনি যদি দেশীয় ভাবে দেখেন, দেশীয় হচ্ছে আপনার যেগুলা যেটা কিছুটা কথাবার্তা উঠছে, যেমন আপনার গান ল, যেটা আপনি দেখছেন যে গান ল নিয়ে এটা এখন উনি প্রস্তাব করেছেন যে এটা সম্বন্ধে কংগ্রেসের জন্য একটা আইন পাশ করে, যেটা উনি প্রস্তাব করেছেন। তারপরে আপনি ধরেন ইমিগ্রেশন যেটা যেটা ওনার প্রথম যেটা 11 মিলিয়ন কি 12 মিলিয়ন যে আনডকুমেন্টেড, এটাকে একটা ধাপে ধাপে তাদেরকে নাগরিকত্ব দেওয়া, এটাও কিন্তু উনি প্রস্তাব পাঠিয়েছেন। এটাও কিন্তু ধীরে সুস্থে আসবে, একটু সময়ের ব্যাপার। তারপরে আপনি মনে করেন আজকে যে $1.9 ট্রিলিয়ন যে ম্যাসিভ ইনফ্রাস্ট্রাকচার, এটাও কিন্তু আপনার টেবিলে আছে। আর রিসেন্টলি যেটা আপনার এই যে পুলিশের যে সম্বন্ধে, পুলিশের উপরে এবং পুলিশের নিয়ম বিধির উপরে যে একটা আইন, সেটাও কিন্তু উনি বলিষ্ঠভাবে বলছেন। অর্থাৎ এছাড়াও আরো অনেক কিছু আছে, যেমন আপনার ওয়েজের মিনিমাম ওয়েজ ম্যাটার্স আছে, তারপরে আপনার এই দেশে আপনার কি বলে রেশিয়াল ইকুইটি যেটা, সেটা ব্যাপারে আছে। এগুলো ধীরে ধীরে পদক্ষেপ, সেটা আস্তে আস্তে বাস্তবে। বাট যেগুলো ইম্পর্টেন্ট জিনিস যেগুলো আমরা দেখছি, আমরা কিন্তু অলরেডি কিন্তু যেটা মেজবাহ ভাই বলছে এবং আদনানও বলছে, আমরা কিন্তু তার ফলভোগ কিন্তু অলরেডি শুরু করেছি। এবং কতগুলো জিনিস যেগুলো এখনো যেগুলো হয়তো এখনো উনি শুরু করেছেন, কিন্তু এটা সময় সাপেক্ষ। ওনার আমরা আজকে গর্ববোধ করছি যে ওনার পদক্ষেপে আজকে আমি এভাবে বলবো, আমি একজন আমেরিকান, বাংলাদেশে আমেরিকান হিসেবে এই দেশে গর্ববোধ করছি, আমি একজন মুসলিম হিসেবে কিন্তু গর্ববোধ করছি। কারণ উনি একমাত্র প্রেসিডেন্ট, এর আগেও কিন্তু অনেক প্রেসিডেন্ট বলেছে, উনি একমাত্র প্রেসিডেন্ট যিনি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণীকে কোট করে উনি সারা বিশ্বকে জানিয়েছেন। অর্থাৎ আমরা কিন্তু যখন উনি শুনি যে উনি এটা বলছেন, আমার কিন্তু বুকটা কিন্তু ভরে ওঠে যে একজন মুসলমান হিসাবে উনি কিন্তু কত গুরুত্ব দিচ্ছে। এবং শুনে বলছে, এটাও বলছেন যে ইসলামের শিক্ষা যেন আমাদের আমেরিকাতে স্কুল কলেজে শিক্ষা দেওয়া হয়, যেটা আমাদের অনেক দেশে কিন্তু ইসলামের সম্বন্ধে, আমাদের অনেক দেশে, আমি বলবো না, অনেক দেশে, এমনকি অনেক মুসলমান দেশেও ইসলাম মনে হয় যেন তাদের একটা বলতে বিস্ফোরণ। কিন্তু আমেরিকার মতো দেশে আমেরিকার প্রেসিডেন্ট যেখানে বলছে যে ইসলাম সম্বন্ধে আমাদের এটা পাঠ্যপুস্তকে থাকা উচিত, সেখানে আমার গর্বে ভরে ওঠে যে আমি একজন মুসলমান হিসেবে নিজেকে মনে করি যে আমি একজন পার্ট। আজকে যেমন কিছুদিন আজকে ফরিদ জাতীয় রিপোর্টটা দেখলাম আপনাদের সাথে দুপুরবেলায়, যে আপনার এই যে সন্ত্রাসী ব্যাপারটা এখন আস্তে আস্তে কমে এসেছে, এবং এটা এখন আমেরিকাতে এখন সন্ত্রাসী বেশ বেড়ে যাচ্ছে 46, আজকে শুনলাম 46%। এইটাও উনি কিন্তু অ্যাড্রেস করবেন। তো আমি এইভাবেই বলবো যে উনি আশাতে যে আমরা যে একটা গুমোট আবহাওয়ার মধ্যে ছিলাম, মানে গুমোট ভাবে ছিলাম, আজকে কিন্তু একটা স্বস্তির নিঃশ্বাস ফেলাচ্ছি। আজকে কিন্তু শুধু আমি একলা না, আমার যে বন্ধু যে রিপাবলিকান, তারাও কিন্তু স্বস্তির নিঃশ্বাসে আছে। আপনার যাদের আপনি দেখবেন যে এখন মানুষ কত উন্মুক্ত হয়ে যাচ্ছে, মানুষ সুন্দরভাবে কথা একটা নিঃশ্বাস রেখে, মানে তারা সুন্দরভাবে বলছে কথাবার্তা। আপনি খাওয়ার দিকে দেখেন, এখন কিন্তু আমেরিকাতে আপনি দেখেন 1 বছর আগে যে মানুষের একটা দুর্বিষ হচ্ছে, ঘর থেকে বেরোতে পেত না, খাওয়া পেত না, এখন কিন্তু আপনি মানুষ খাওয়া পাচ্ছে, ঘর থেকে বেরোচ্ছে, একটা নিঃশ্বাস নিয়ে মানুষের সাথে কথা বলতে পারতেছে, প্রত্যেকে একটা প্রাউড ফিল করতেছে। আমি মনে করি যে আপনার এই ধারা উনি যেটা করছেন, এই ধারা যদি অব্যাহত থাকে, এটা একটা রিমার্কেবল হবে। আর আমি একটা কথা বলি, যেটা আরেকটা হচ্ছে, সেটা হচ্ছে যে আপনার বাইডেন প্রশাসন
200 বছরের ইতিহাস থেকে একটু ডিফারেন্ট, এটুকু বলবো আমি। অতএব আপনারা দেখেন, অপেক্ষা করেন, তার প্রশাসন সম্বন্ধে জানবেন। আমি তার প্রতি অত্যন্ত আনডকুমেন্টেড যে বিষয়টা বেশি আলোচিত হয়েছিল, সেখানে আসলে কোনো কিছু তো দেখা যায়নি এখন পর্যন্ত। উনি এখন যেটা কংগ্রেসে টেস্ট বেসিসে, আপনার এখানে জিনিসটা হচ্ছে যে এখন কোশ্চেন হচ্ছে যে ফিলিবাস্টার নিয়ে, যে এটা নিয়ে কি ফিলিবাস্টার হবে না এটা নিয়ে কি সিম্পল মেজরিটি নিয়ে হবে। তো এখন তার একটা টেস্ট হিসাবে উনি কংগ্রেসের 2টা বিল পাস হয়েছে এবং খুব সম্ভবত এটা বোধহয় সিনেটও পাস হবে, এটা বোধহয় আইন হয়ে যাবে। 2টা হচ্ছে, 1 নম্বর হচ্ছে আপনার ড্রিমার্স, আর আরেকটা হচ্ছে আপনার কি বলে ওয়ার্কার্স, যারা ফার্ম ওয়ার্কার্স। আপনি কিন্তু একটা জিনিস লক্ষ্য রাখেন, কিন্তু আমেরিকাতে এই যে কোভিড এর সময় 37% আনডকুমেন্টেড পিপল হেল্প করছে। 37%, এটা কিন্তু কম না। কিন্তু আমি আপনি কিন্তু ঘর থেকে বেরোনি, কিন্তু আমি আপনি কিন্তু ফিল্ডে যে আমরা কাজ করিনি, কিন্তু আমি আপনি কিন্তু আমরা হসপিটালে কাজ করিনি। কিন্তু নিউ ইয়র্কে বোধহয় যে আপনার বোধহয় মেজবাহ উদ্দিন সাহেব ভালো করে বলতে হবে, নিউ ইয়র্কের এক ডাক্তার যে কোভিড হসপিটালে কাজ করছিল, তাকে রিপোর্টেশন অর্ডার দেওয়া হয়েছিল এই কোভিড এর সময়। পরে যখন সিএনএন এটা নিয়ে খুব কথা বললো, তখন তার বন্ধ করা হলো এবং তাকে থাকার জন্য অনুমতি দেওয়া হলো। তা আপনি চিন্তা করেন যে এই দেশে বিপদের সময় আনডকুমেন্ট লোকেরা যদি আমাদের হেল্প করতে পারে দেশ রক্ষার, জনগণের সাহায্যের জন্য, তা আমরা কেন তাদের করতে অসুবিধা, কিন্তু যদি তারা আইন মেনে চলে। জি, অনেক ধন্যবাদ। মিসবাহ ভাই। জি, so I think the idea is, I mentioned in my last section that I am going to mention 5 things that he mentioned that will be the future of America. And also within that 5, he also mentioned 3 other items, which I also mentioned. The question is, can it pass? That is the toughest question to answer. But the question that is to say is very simple. The guy has a plan. The guy has defined how America's future will and should and must move. Now, unfortunately, my Republican friends are the 50-50 Senate. So the only majority when they come is the budget reconciliation. When Vice President vote, it will be 51-50. That's not the way to do the business. So what Trump is proposing, you just asked Anisbhai, same question that you have been always asking. Because if they promise that they are going to do something about the 11 or 12 million undocumented people, do they have a plan? In his speech, he mentioned about the comprehensive immigration plan, path to citizenship, especially they are dealing with DACA and DREAM recipients. I think that's the good start. Now, a immigration plan, the one that you saw during the Reagan's time, mass immigration, comprehensive immigration, will not happen until Republican, at least 10 of them supports, because you need 60 votes in the Congress. Unfortunately, the Republican talks about the immigrant, the Republican talks about the minorities, but they will not do anything for minorities until they have an opportunity to do it, even if it is a Democratic proposal. That is why when we are discussing during the election time, the Republican supporters are saying that, look, all the immigration plan was given by the Republican, because that is the reason. Today, we are asking comprehensive immigration for all the 12 million people, except for those who are criminal, those who has done something wrong within the society they are living, within the community, they did not do what they're supposed to do. They excluding those, we think that the rest should get the pathway to citizenship. So that is first part. It is still in the House
is going to pass it very soon. Of course, Senate, I mentioned to you, at least you need 10 more votes from the Republican. I don't know whether Republican is ready. Then the gun control, simple background check. This is going on from Trump's last 4 years, even before, but last 4 years, they brought something. When the Democrat comes too close to them, they don't want to do it anymore. So I hope now that they have the opportunity to support, and Biden says that, send it to me, I'm going to sign it. This has nothing to do with the Second Amendment, where you have the right to bear the arms. You can bear the arms all the time, but you don't need 100 magazine, what they call magazine, when the bullet comes out of it. Yeah, you don't need to hold 100 bullets in a magazine to shoot school children and so on. So then the infrastructure. This is a very popular bill for Republican too. He has a proposal of $2.3 trillion infrastructure from New York to California, from Florida to what do you call that? At a completely on the west side, Nevada. They don't want to do it now because Biden wants it to do 2.3. Now they're saying, oh, if you are saying infrastructure, then the computer, high-speed computer system is not part of the infrastructure. They're wrong. That is also part of the infrastructure. It is not only the road and bridges and highways. That is why Biden's proposal of $2.3 trillion is the right thing to do, and America needs that plan. America has to come to the latest technology in electric grid. They are saying that electric grid is not infrastructure. I think they are wrong. That is how Republican is narrowly defining the infrastructure, and by creating a problem, they don't want to support $2.3 trillion infrastructure. Then comes the criminal justice system. They have a proposal. When Biden, what is his name? Trump was there. They have a proposal there by North Carolina, that African-American senator. We are saying that add with that what we want, what can help the people. They are not ready for it. Now, the best among all this is his speech. The best proposal he gave, America's Families Plan, which is a proposal of $1.8 trillion. That will eradicate the entire poor population, be living below poverty line, and be living miserable condition in this country will go away, because it will open universal pre-K for 3 and 4 years in everywhere in the United States. Right now, de Blasio started in New York City, and New York City, I think the future of New York City is very bright. Our children will lead the nation, but if it starts throughout the country, it will be better. And then the 2-year community college, he has a proposal that it should be free. And in New York City alone, we have 12 community colleges, 10 4-year colleges. We are saying that this 10 should be free, 12 should be free first 2 years. And then if someone wants to go higher education, they will go. But at least 2-year college, if it is free, then you will see hundreds of immigrants and millions of Americans who does not have a high school degree will have a high school degree, will have an associate degree, and they can move on to the working class so that they can make money, earn money. And paid family leave. Paid family leave, through our negotiation, we did in New York City and in New York State. You can go on paid family leave to take care of your family members with the 75% of your salary. We think that this should be whole country. Whole America should have that. And that is why Biden is proposing that $1.8 trillion. And then the tax credit for workers. You are making $50,000, $60,000 with husband, wife, and 4 children. You are living poor. You need at least $150,000 for 2 children, husband and wife, to live a minimum middle class standard. Where you can make that money if government does not create the opportunities, and he wants to
create that opportunity. Then even in his speech, you have heard it. I think this is very important for our people to understand. The guy is trying. All the Republicans do not have to support him 100%. Even if they support him 10%, he can pass all these 5 proposed bills. And then the minimum wage $15, Anisbhai mentioned. You know, if you are working 40 hours and you are looking for a food stamp and week program that ladies, when they get pregnant, they get those milk and those bread voucher. Why? You work 40 hours, you should be living your own life. They don't want to get rid of the poor, but they're criticizing the poor. That is what Republican does. Oh, black people are waiting for a voucher. Give me a break. They're making $7.50 an hour. What the heck you want them to do? Is still the money from your pocket? They're asking minimum wage of $15. And it is a proposal. House already passed it. Senate just need to consider. But they said they are not going to do it. That is the problem. And then the vulnerable people, the generation yet to come to lead this country, 46 million students owes $1.6 trillion in student debt. Every student in this country will be paying next 30 years from their salary, they cannot buy a house, they cannot get married, because they owe so much money, whatever they are making at their job, they have to pay their student loan. It is a terrible situation in this country. No country has this kind of situation. I think America, it is time that they support Biden, that at least Biden is saying that he's going to forgive 10,000. Chuck Schumer and others are saying that it should be 50,000. If it forgive $50,000, it will cost nearly $1 trillion. But do you know, out of this 46 million, 30 million will not have any loan. They can go ahead and build this country. And they say that if you do this, America will have, on an average, GDP will be double in next 10 years. But give me a break. Why you not do this? Why Republicans don't like this? No, it would have been very good if we'd have a Republican friend here today. I know you all are kind of, for the progressive ideology, we believe progressiveness. We believe that this is a country that can do this. If a European country can do health insurance for all, why America cannot do this? Why next door neighbor, Canada's prescription drug is $10, the same drug in the United States is $100. Same drug, same company, same ingredients. Something is wrong. I think Biden said that he's going to look into the prescription drugs also. Now, looking and doing is not the same thing, only because his undoing will be due to the Republicans. Because if Republican does not support him, how many budget reconciliation he can do? I think according to the House and Senate rules, he can do 3 more. But how you can run a country, only your own party, through the reconciliation, because I am Republican, I am not going to support you. Even if you say good thing, even if you say that we are going to do it for all 75 million, those who voted, and out of those 75 million, 70 million still thinks that Trump was cheated with the election and Biden won by cheating. How? In America, this is possible. Everybody, everywhere, even CIA and everybody is saying that this is the most fairest election ever happened in the United States. And they are claiming that there is the highest vote. You received the highest vote among the Republicans. We understand that. But why you are not saying that Biden received 80 million, 6 million, 7 million more vote than you? So this is how they take their takings. This is how they discuss an issue. They are not thinking about others. They are only thinking themselves. And by thinking only themselves, believe me, I am thinking that out of 7 I mentioned to you, at least he should immediately do by November of 2022, he should finish at least 3 of this reconciliation that he can do. What you can do? Because
I think Anis bhai mentioned about the filibuster. You know, if you get rid of the filibuster, it is a two-way thorn, because if you now get rid of the filibuster, then when there will be majority, you will not be able to do anything. So I think that is why they're delaying on that. But I think reconciliation is the way. If now they do the infrastructure, $2.3 trillion, and if they do $1.8 trillion, Americans' families, and then they do combination of the gun control, immigration, student loan, all these three, or even student loan can be going into the families, Americans' families plan. But if some way permutation, combination, if they can do three things by November of next year, I think that will be a good thing, and that is what we are encouraging. And I think if you watch him, the way he spoke, that is what he meant, that I am going to try all my best to bring everybody together. If they don't want to come, and they cannot come, and they will not come, we just cannot give up. We must continue to help this country, and America needs help, America's population needs help, the immigrant needs help, the minorities need help, the Muslims need help, and we are ready to help. With that note, I will come back again. জি, অনেক ধন্যবাদ। আদান ইসলাম, আদান। আমি ছোট করে বলবো, সেটা হলো যে যখন ডোনাল্ড ট্রাম্প ক্ষমতা নিয়েছিল, তখন একটা গোছানো অর্গানাইজড একটা অ্যাডমিনিস্ট্রেশন সে পেয়েছিল, যেহেতু তার আগে ওবামা যেটা রেখে গেছিল। কিন্তু যখন বাইডেন ক্ষমতা নিল, তখন দেখেন যে কিভাবে এলোমেলো একটা অ্যাডমিনিস্ট্রেশন তার হাতে পড়লো, এবং কি একটা ভয়ঙ্কর একটা পরিস্থিতির সম্মুখীন তাকে হতে হয়েছে। সুতরাং কখনো যদি তুলনাটা আমরা কখনো করতে যাই যে ডোনাল্ড ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশন ভার্সাস বাইডেন অ্যাডমিনিস্ট্রেশন, এটা কখনোই সম্ভব না, কারণ এটার কনটেক্সটাই পুরোপুরি ভিন্ন। সুতরাং সেই জায়গা থেকে যদি শুরু করি, তাহলে বাইডেন এই 100 দিনে যা করেছে, ডোনাল্ড ট্রাম্প গত 5 বছরও সেটা করতে পারেনি। আমি একটু করে যোগ করি, যেহেতু আমার শ্রদ্ধেয় বড় ভাইরা আনিস ভাই, মাব ভাই, এরা অনেক বড় ভালো কথা বলেছেন, ওনাদের সাথে যেটুকু বাদ পড়েছি সেটুকু বলি। মাব ভাই বলছিলেন যে ইমিগ্রেশনের কথা, আনডকুমেন্টেড পপুলেশন ইমিগ্রেশনের কথা, খুব স্পেসিফিক ভাবে বলি। ডিপার্টমেন্ট অফ এডুকেশন, নিউ ইয়র্কের ডিপার্টমেন্ট অফ এডুকেশন গত সপ্তাহে ওরা একটা মিটিং করেছে, এবং জরুরি মিটিং এবং টাউন হলে মিটিং করে তারা ইমিগ্রেশন অ্যাটর্নি, ফ্রি অ্যাটর্নি সার্ভিসের জন্য সবাইকে তথ্যগুলো সরবরাহ করেছে। কোনো বাচ্চা যারা স্কুলে যায়, তাদের প্যারেন্টস যদি আনডকুমেন্টেড থাকে, তাহলে তারা ফ্রি ইমিগ্রেশন সাপোর্ট পেতে পারবে। অ্যাটর্নির নাম্বারগুলি, ওগুলো আসলে আমাদের কাছে আছে, আমরা আমাদের নেটওয়ার্কে সেগুলো দিয়ে দিচ্ছি। আরেকটা জিনিস মাব ভাই বলছিলেন, যেটা হলো যে কমিউনিটি কলেজে যে ফ্রি 2 বছরের শিক্ষার ব্যাপারে, সেটা আমি একদম স্পেসিফিক ভাবে বলতে চাই যে এটা হলো, আপনি যদি ওয়েবসাইটে যান, তাহলে অ্যাক্সেস ভিআর কিভাবে কাজ করছে, সেটা হলো যে কোনো ছাত্র যদি ঝরে পড়ে বা কাজে ফিরে যেতে চায় বা কলেজ ক্রেডিট পেতে চায়, তাহলে অ্যাক্সেস ভিআর ওকে একটা কাউন্সেলর দিবে। সেই কাউন্সেলর তার সাথে তার পুরো গ্রোথের সাথে কাজ করবে, এবং যতক্ষণ না পর্যন্ত জব প্লেসমেন্ট হচ্ছে, ফ্রি ট্রেনিং দিবে তো দিবেই, এবং তারপরে তাদের হাতে কিছু টাকাও দিবে, এবং তারপর তাদের জব প্লেসমেন্টের ব্যবস্থা করবে। এবং যে লাইনে যেতে চায়, আমার খুব মজা লাগলো ওই মিটিংটিতে আমি ছিলাম। একটি ছেলে হাই স্কুল থেকে পাশ করেছে, ও বলল যে সে ট্রাক ড্রাইভার হতে চায়। সে যে ট্রাকটি এসে গাড়িগুলি টো করে নিয়ে যায়, সেই স্কিলটি সে শিখতে চায়। এটা খুবই আমার কাছে ইউনিক মনে হয়েছিল কোশ্চেনটা, ওই ছেলেটার কাছ থেকে আসলো। কিন্তু তখনই একজন অ্যাক্সেস ভিআর এর একজন যে প্রশিক্ষক আছেন, সে বলছেন যে ঠিক আছে, তোমার ইনফরমেশন গুলো আমি রেখে দিলাম, এই বিষয়ে যে ধরনের প্রশিক্ষণ দরকার ট্রাক ড্রাইভার হিসেবে তোমাকে সেটি দেওয়া হবে। তাহলে কি হচ্ছে, এটা হচ্ছে অ্যাকচুয়ালি চাপিয়ে দেওয়া হচ্ছে না কোনো জিনিসই, খুব সুন্দরভাবে অর্গানাইজড একটা প্ল্যান করা হয়েছে, এবং পুরো নিউ ইয়র্ক সিটিকে যেন আবার কাজে ফিরিয়ে দেওয়া যায়, সেই জন্য একটা মানে পূর্ণোদ্যমে একটা কর্মোদ্যোগ আমি দেখতে পাচ্ছি। এবং ভ্যাকসিনেশন যেটা বলছিলেন, ভ্যাকসিনেশন আমাদের কলেজে যেটা হয়েছে, ইয়র্ক কলেজে প্রতিদিন 3000 মানুষকে ভ্যাকসিন দেওয়া হয়েছে। তো যেদিন আমি ভ্যাকসিন দিতে গেছি,
সেদিন আমার কাছে মনে হলো যে আই এম বিং আ পার্ট অফ হিউম্যান হিস্ট্রি। ফেডারেল গভর্নমেন্ট থেকে আর্মি এসে অর্গানাইজ করে এত সুন্দরভাবে একটা স্টেপ বাই স্টেপ বিভিন্ন জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সমস্ত মানুষ এসে একটা এত বড় একটা হলের মধ্যে আমরা ভ্যাকসিন নিলাম, তারপর কিছুক্ষণ আমাদের 15 মিনিট বসিয়ে রাখলো, কারো যদি ইমার্জেন্সি সাপোর্ট হয় সাথে সাথে সেই সাপোর্ট দেওয়া হলো। নিউ ইয়র্কে যে কি বিশাল কর্মযজ্ঞ চলেছে এই ভ্যাকসিন বিষয়ে, যারা বাইরের স্টেটে হয়তো বুঝবে না, কারণ এখানে যেহেতু মানুষ বেশি সেই জন্য। কিন্তু আমি অসংখ্য ধন্যবাদ জানাই বাইডেন অ্যাডমিনিস্ট্রেশনকে এই জন্য যে আমাদের জীবন রক্ষা করার জন্য এবং আমাদেরকে কাজে ফিরিয়ে দেওয়ার জন্য সহায়তা করবার জন্য। ধন্যবাদ। অনেক ধন্যবাদ। আনিস ভাই, আমরা শেষ করব। বাংলাদেশ ইজ ফর বাইডেন। তো বাংলাদেশের জন্য আসলে কি থাকছে, কি থাকবে, বাংলাদেশিরা কি প্রত্যাশা করতে পারে? বাংলাদেশ মার্কিন যুক্তরাষ্ট্র এবং বাংলাদেশ দ্বিপাক্ষিক কোনো বিষয় নিয়ে, স্বার্থ সংশ্লিষ্ট কোনো বিষয় নিয়ে একজন বাংলাদেশি আমেরিকান হিসেবে সেই জায়গাটার মধ্যে আপনাদের কোনো কিছু প্রস্তাবনা ছিল কিনা, বা বাইডেনের বাকি সময়ের মধ্যে এমন কিছু থাকবে কিনা? এখানে ধন্যবাদ আমাকে প্রশ্ন করার জন্য। তার এই প্রশ্নের উত্তর দেওয়ার আগে আমি আর কিছুটা আপনাদের বলি। সেটা হচ্ছে, যেমন মেজবাহ ভাই বলেছেন, আদানও সেটা কিছু মেনশন করেছে, সেটা হচ্ছে যে স্টুডেন্ট লোনের ব্যাপারে এখন একটা প্রস্তাব সেনেটর এলিজাবেথ ওয়ারেন উনি এটা হিয়ারিং এ আনতেছেন। তো উনি জনগণের কাছ থেকে, সবার কাছ থেকে উনি সিগনেচার চাচ্ছেন। তো আমি যদি বলেন, আমি আপনার কাছে লিঙ্কটা আমি আপনাকে কালকে পাঠিয়ে দেব। এই লিঙ্কটা আপনি সবাইকে দেবেন। এটা যত বেশি সিগনেচার হবে তত বেশি ভালো, কারণ আমেরিকাতে চলে জনগণের মতের উপরে, এটা কোনো কাউকে চাপিয়ে দেওয়া হয় না, এখানে মতের উপরে। আমি আপনাদের লিঙ্কটা দেবো। এলিজাবেথ ওয়ারেন যে পদক্ষেপ নিচ্ছে সেটা হচ্ছে $50,000 লোন মকুফ করা। কারণ এটা কিন্তু আপনার ওই সিম্পল মেজরিটি না, এটা 60% ভোটের দরকার, কারণ এটা হচ্ছে আপনার অনেক সুদূর প্রসারে। এটা একটা জিনিস। আর আরেকটা জিনিস হচ্ছে যে আপনার যেটা এখন আলোচনা চলছে সেটা হচ্ছে সুপ্রিম কোর্টের জাস্টিসের বেঞ্চ বাড়ানোর জন্য, সেটা এখন কিছুটা কথাবার্তা চলছে, সেটাও আপনারা নজর রাখবেন যেন সেটা কি মেজরিটিতে সিম্পল মেজরিটি হবে না, সেখানেও রিপাবলিকানদের এটা সবসময় 60 ভোটই, কারণ এটা তো সুদূর প্রসারী। তারপরে আপনার বাইডেন একটা টাস্ক ফোর্স করেছেন, সেটা হচ্ছে আপনার ইমিগ্রেশনের উপরে। সেটা এই মানে কংগ্রেসে যাওয়ার আগে আমার মনে হয় সেটা বোধহয় তারা রিপোর্ট দেবেন। তো আমরাও চাই যে আপনারা যারা আছেন তারা নিজ নিজ সিনেটর কংগ্রেসম্যানকে ব্যাপারে জানান যে এটা আমাদের কত মূল্যায়ন। আর একটা বেশি খুবই ইম্পর্টেন্ট জিনিস যেটা আমরা কেউ অনেকে লক্ষ্য রাখছে না, এটা গত সপ্তাহে রিপোর্ট বেরোলো, সেটা হচ্ছে ইউএস সেন্সাস রিপোর্ট। ইউএস সেন্সাস রিপোর্টে দেখা যাচ্ছে যে আমরা ডেমোক্রেটরা 12টা সিট লুজ করব যদি সেই সিটগুলি আপনার রিপাবলিকান স্টেটে যায় এবং যাবে। এখন আমাদের এখন থেকে কাজ করতে হবে, আমরা যদি 12টা সিট যদি আমরা লুজ করি এবং রিপাবলিকান স্টেটে যদি যায়, তাহলে আমাদের কিন্তু মেজরিটি থাকছে না। এটা কিন্তু আমাদের খুবই এখন থেকে আমাদের কাজ করতে হবে। এবং আমরা যদি আমাদের এই যে ধারা আমরা চলছে, অর্থাৎ একটু আদান যেটা বললো সেটা আমি আপনাদের কিছু শেয়ার করি। বাইডেন যখন ক্ষমতা নেয় তার আগ পর্যন্ত, শপথ নেওয়ার আগ পর্যন্ত আপনার ফেডারেল গভর্নমেন্ট অনেকখানি তার বিভিন্ন পদের লোক নিতে পারেনি, কারণ ফান্ড দেওয়া হয়নি, ইনফরমেশন রিলিজ করা হয়নি, তাদের সাথে বসে যে আপনার ট্রানজিশন কমিটি যে আলাপ করবে সেটার সুযোগটা দেওয়া হয়নি। অর্থাৎ উনি একটা ভগ্ন এবং একটা বাধাগ্রস্ত অ্যাডমিনিস্ট্রেশন নিয়ে কাজ শুরু করেছেন, এবং এখনো অনেক গুরুত্বপূর্ণ পজিশন এখনো পর্যন্ত ফিল আপ হয়নি। অনেক কিছু করার বাকি আছে। এর মধ্যে বাংলাদেশিদের ব্যাপারটা বলি। বাংলাদেশি আমরা আমেরিকাতে যারা আছি, আমরা হচ্ছি কেউ পলিসি মেকারের সাথে কাজ করছি, কেউ অ্যাক্টিভ হিসেবে কাজ করছি, কেউ হয়তো গ্রাসরুট লেভেলে কাজ করছি। বাংলাদেশের ব্যাপারটা দ্বিপাক্ষিক। আমরা এখান থেকে বসে হয়তো আমরা তদবির করতে পারি, আমরা আমাদের কংগ্রেসম্যানকে বলতে পারি, আমরা পলিসি মেকারকে বলতে পারি, কিন্তু বাংলাদেশের জন্য যদি বলেন তাহলে কি হবে? এখানে দুইটা জিনিস, একটা হচ্ছে বাংলাদেশি আমেরিকান আর একটা হচ্ছে বাংলাদেশের ব্যাপারটা হচ্ছে আপনার দ্বিপাক্ষিক, সেটা হচ্ছে সরকারের
কিন্তু বাইডেনের যা আমি আভাস পাচ্ছি সেটা আমি আপনাদেরকে জানাই দিয়েছি, যে সেটা হচ্ছে যে 3টা পয়েন্ট দিয়েছে, এবং এই 3টা পয়েন্ট স্পষ্টভাবে লেখা আছে, এটা আমার কথা না, এটা বাইডেন ওয়েবসাইটে গেলে পাবেন। সে 3টা আবার বলি, একটা হচ্ছে আপনার একনায়কতন্ত্র সরকার যেন না থাকে এবং সেখানে জনগণের ভোট যেন নিশ্চিন্ত হয়। 2 নম্বর হচ্ছে আপনার করাপশন দূর হতে হবে, এবং 3 নম্বর হচ্ছে আপনার জনগণের ফান্ডামেন্টাল রাইটস এবং হিউম্যান রাইটস সবসময় সেখানে থাকবে, সেখানে অগ্রাধিকার দেওয়া হবে এবং সেখানে তার আপহেল করা হবে। এরপরে আপনি সেই সরকারগুলিকে তাদেরকে লিখিতভাবে জানাইতে হবে তারা এটা অঙ্গীকার করছে। এর মধ্যেই বোঝা যাবে যে বাংলাদেশের সাথে বা আমেরিকার কি সম্পর্ক হবে, এর মধ্যে দেখা যাবে যে কিভাবে বাণিজ্যিক সম্পর্ক হবে। সেটা হচ্ছে দ্বিপাক্ষিক ব্যাপার, সেটা আমার ব্যাপার না। আমাদের ব্যাপার যে আমরা বাংলাদেশি আমেরিকান যারা আমরা এখানে আছি, আমরা এখানে কতটুকু লাভবান হব, আমাদের নেক্সট জেনারেশন কতটুকু ভালো হবে, আমরা কতটুকু সুবিধা আমরা এখানে আদায় করতে পারবো, কতটুকু আমাদের ভবিষ্যতে। আজকে কিছুদিন আগে একটা মিটিং হলো, সেখানে মিটিং এ যেটা বলা হচ্ছে যে আমরা 20 বছর আগে যেমন ওই বেল লিওন হং বলেছিল যে আই ওয়ান্ট টু সি ওয়ান এশিয়ান টু বিকাম অ্যাটলিস্ট প্রেসিডেন্ট অর ভাইস প্রেসিডেন্ট। আজকে ভাইস প্রেসিডেন্ট হয়েছে, এবং বেল লিওন হং কমলা হ্যারিসের সাথে কথা বলেছে সে আজকে ওরা একসাথে কাজ করেছে, সেখানে কমলা হ্যারিস ভাইস প্রেসিডেন্ট। তো আমিও সেভাবে বলি যে আজকে থেকে আমরা যদি কাজ করি, আজকে আমরা যদি বাংলাদেশিরা কাজ করি, হয়তো আমরা আজকে সেই পর্যায়ে নাই, কিন্তু আমরা যদি এখন থেকে কাজ শুরু করি, আমাদের যদি বীজ বপন করি, 10 বছর পরে হয়তো আমাদের কেউ একজন অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি হবে কিংবা কংগ্রেসম্যান হবে, 20 বছরে দেখা যাবে হয়তো ভাইস প্রেসিডেন্ট হবে, কিন্তু হবে। আমাদের যেমন আমরা যেমন এই দেশে কাজও করব, এবং সেই সাথে আমাদের কিন্তু এই দেশের লয়ালটি হতে হবে, এবং এট দি সেম টাইম আমাদের কি কি আশা করে আমরা সেভাবে। ইন দ্য মেইন টাইম এর মধ্যে থেকে আমরা কি কি আশা করতে পারি? অবশ্যই আমরা যেমন একটা জিনিস প্রথমেই বলি যে বাংলাদেশিস ফর বাইডেন ন্যাশনাল কাউন্সিল, এটা একটা প্ল্যাটফর্ম। আজকে আমেরিকার সরকারও জানে, বাইডেন নিজেও জানে যেটা আমরা বাংলাদেশে আমেরিকাতে আছি। এটা একটা বিরাট প্রমাণ, যেটা আমার নেতৃত্বে আপনি নিজেও জানেন যে আমি এটা করছি, এবং আপনারা সবাই হেল্প করছেন। কিন্তু এটাই কি শেষ? না, এটা শেষ না, এটা শুরু। এখন আমাদের আরো অনেক কিছু কাজ করার আছে। মিসবাহ উদ্দিন ভাই উনি সেই ইয়াং বয়সে শুরু করে আজকে আসাল যে পর্যায়ে নিয়ে আসছেন। আজকে নিউ ইয়র্কে আমি দেখি যে আপনারা জানেন একটা বলতে একটু অনেক অনুষ্ঠানে একটা কাউন্সিলম্যানও কে নিতে পারে না, কিন্তু আপনি যখন মিসবাহ উদ্দিন ভাই যখন অনুষ্ঠান করে, সেখানে 30-40 জন ইলেক্টেড অফিসার লাইন দিয়ে বসে থাকে। আমি নিজেও গেছি, এবং আমাকে অনেক দেরিতে হয় বক্তৃতা দিতে হয়েছে। এটা কৃতিত্ব হচ্ছে মিসবাহ উদ্দিন ভাই, যে উনি আজকে নিউ ইয়র্কে একটা সাড়া জেগেছে। তো এইভাবে আমাদের শুধু আশা, আমরা যে চাওয়া না, আমাদেরকে দিতে হবে। আমরা কি দেব, তারপর আমরা পাবো। হ্যাঁ, আমাদের পাওয়া, আজকে যেমন ইন্ডিয়ানরা আজকে যেমন ভাইস প্রেসিডেন্ট এবং বিভিন্ন ক্যাবিনেট পজিশন আছে, আমরাও পাবো। জি আনিস ভাই, এই যে ইন্ডিয়াতে যে বড় একটা ক্রাইসিস যাচ্ছে, আপনি জানেন করোনা ভাইরাসের মহামারী যে অবস্থা যে আকার ধারণ করেছে, সেই ক্ষেত্রে সেখানে কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রের একটা যে তাদের ইন্ডিয়ান জনগণের প্রতি বা ইন্ডিয়ার প্রতি যে একটা সহযোগিতার হাত বাড়িয়েছে। আল্লাহ না করে বাংলাদেশে যদি এমন ক্রাইসিস দেখা দেয়, সেক্ষেত্রে মার্কিন যুক্তরাষ্ট্রের এমন সহযোগিতা পাওয়ার প্রত্যাশা করা যায় কিনা, বা সেটা কোথাও দেখছে? সেটা নিয়ে আমি খুবই চিন্তিত আছি। আপনি দেখেন, যখন ইন্ডিয়ার ক্রাইসিসটা শুরু হয়, তখন আমেরিকান অ্যাডমিনিস্ট্রেশনও নজরে রাখছে। তারপরে আপনার তারা এখানে যারা অ্যাডমিনিস্ট্রেশনে আছে তারা বলিষ্ঠ ভূমিকা রাখছে। যেমন আপনার এই দেশের সার্জন জেনারেল হচ্ছে ইন্ডিয়ান বর্ন, আপনার ভাইস প্রেসিডেন্ট স্বয়ং ইন্ডিয়ান উত্তরসূরি, এরকম ওরা। এবং শুধু তাই নয়, তাদের এখানে কংগ্রেসম্যান আছে, তাদের এখানে বিভিন্ন পর্যায়ে ইলেক্টেড অফিসিয়াল আছে, নেতা আছে, নেত্রী আছে, তারা প্রচুর লেভেলে তাদের লোক আছে। এবং তারা কিন্তু একটা সিগনেচার ক্যাম্পেইন করে গত সপ্তাহে, তার মধ্যে আমাকেও পাঠায়, এবং সব লিডাররা সই করে। এবং উদ্দেশ্য হচ্ছে বাইডেন প্রশাসন যেন তাড়াতাড়ি এটা পদক্ষেপ নেয়। তো যেহেতু আমি কাউন্সিল ডিরেক্টর আমাকে পাঠিয়েছে ন্যাশনাল, সেটা আমি করছি। কিন্তু আমার জিনিস আমি যখন চিন্তা করি যে আজকে ইন্ডিয়ানরা, ভারতীয়রা, তারা কত উঁচু এবং কত বড়
মানে সমষ্টিগতভাবে তারাও পর্যন্ত হিমশিম খেয়ে তারা তার করতে পেরেছে। আমাদের বাংলাদেশিরা আমরা কিন্তু সে পর্যায়ে এখনো নাই। ওই যে বিষয়টা যে আপনারা জানেন যে মোদি সরকারের সাথে ট্রাম্প প্রশাসনের যে একটা সখ্যতা ছিল, বাইডেন সেই মোদি সরকারকে কতটুকু সহযোগিতা করবে সে নিয়েও কিন্তু মানুষের নানা প্রশ্ন ছিল। সেটা আছে, আমি ভিতরে কিছু বলার দরকার নেই, এটা আপনারা হয়তো মিডিয়াতে পরে জানবেন। যেটা হচ্ছে যে ইন্ডিয়াতে আজকে যে আমেরিকান প্রশাসন যে ম্যাসিভ সাপোর্ট করছে, ম্যাসিভ বলতে আর্মি থেকে আরম্ভ করে তারপরে আপনার হেলিকপ্টার দিয়ে, আপনার অক্সিজেন দিয়ে, আপনার শট দিয়ে, আপনার ইনজেকশন শট দিয়ে, ম্যাসিভ আপনার ম্যাস দিয়ে যেভাবে কাজ, এবং শুধু তাই নয়, তারা কিন্তু এভাবে শুধু তা না, তারা কিন্তু রুরাল এরিয়াতে যদি কাজ করতে পারে সেভাবে তারা পদক্ষেপ নিচ্ছে। এবং সেক্রেটারি ব্লিংকেনের সাথে 139 জন সিইওর সাথে একটা ভিডিও কনফারেন্স হয়, ওই রিপোর্টটা আমাকে পাঠিয়েছে, আমি দেখছি। সেইখানে ওয়ালমার্ট বলেন, সেখানে আপনার যে কোনো বড় বড় কোম্পানি বলেন, মাইক্রোসফট বলেন, সবাই কিন্তু একসাথে কাজ করেছে। কেমন সবাই একসাথে পদক্ষেপ নিয়েছে। তো আমাদের কি আছে? আমাদের তো অত কিছু নাই। কিন্তু আজকে যদি বাংলাদেশ সরকারের যদি কিছু হয়, কি হবে? এখন থেকে আমাদের সেটা দেখার বিষয়, এখন থেকে আমাদেরকে কাজ করার বিষয়। আমরা কিন্তু এই প্যান্ডেমিক কিন্তু হ্যাজ নো বাউন্ডারি। প্যান্ডেমিক ডাজন্ট নো এনি রিলিজন, প্যান্ডেমিক ডাজন্ট নো এনি কালার। আজকে ইন্ডিয়াতে আমেরিকা কেন করেছে? বিকজ প্যান্ডেমিক হয়তো আমেরিকা চলে আসতে পারে, ইউ নেভার নো। এটা কিন্তু বিরাট ব্যাপার। এই জন্য আমেরিকা এবং পৃথিবীর সব দেশে এটাকে ডাকছে। আজকে যদি বাংলাদেশে যদি খোদা না কাশতা, আমরা যদি খোদা না করি, যদি না হোক, যদি হয়ে থাকে, আমাদের কি সেই ধরনের রুট আছে যে আমরা প্রশাসনে করতে পারবো? অবশ্যই আমরা চেষ্টা করব। এবং বাংলাদেশ সরকারকেও এখন থেকে বলিষ্ঠ পদক্ষেপ নিতে হবে। কারণ ইন্ডিয়াতে কিন্তু এখনো পিক হয় নাই, আরো 15 দিন বোধহয় লাগবে পিক হতে। এর মধ্যে যদি বাংলাদেশ এটা ঢুকে যায়, কি মারাত্মক অবস্থা হবে। এখন থেকে বাংলাদেশ সরকার কিভাবে বলিষ্ঠ পদক্ষেপ নিতে হবে, এখন থেকে তাদেরকে আগে আসতে হবে যে তারা কি এখন থেকে এই ব্যাপারে তারা কাজ করতে পারে, এটা প্রতিরোধ করতে পারে। এখনো কিন্তু ইন্ডিয়াতে পিক হয়নি, কিন্তু আগে বলে রাখি, এটা কিন্তু গতকালকে রিপোর্টে বলছে আরো 15 দিন লাগবে। তো আমাদের এখান থেকে আমাদের করণীয়, আর বাংলাদেশ সরকারের করণীয়। আমরা এখান থেকে যারা আছি, মেজবাহ উদ্দিন ভাই আছেন, আমরা আছি, কিংবা আদান আছেন, বা আরো অনেকে আছেন, আমরা আমাদের কাজ করে যাবো, আমরা আমাদের যতটুকু পারি আমরা করবো। কিন্তু বাংলাদেশ সরকার কিন্তু অবশ্যই বলিষ্ঠ পদক্ষেপ নিতে হবে। অনেক ধন্যবাদ। নিজু ভাই। জি, বিষয়টা আসলে একবারে সংক্ষেপে, আপনার প্রশ্নটা ছিল যে এই যে এত কিছু হচ্ছে, তাতে আমাদের বাংলাদেশিদের, সাউথ এশিয়ানদের, ইমিগ্রেন্টদের কি বেনিফিট, সেটা হচ্ছে মেইন প্রশ্ন। ইন্ডিয়ার বিষয়টা তো অফকোর্স এটা একটা আনুষঙ্গিক ব্যাপার এসছে, যেহেতু ইন্ডিয়াতে এখন মারাত্মকভাবে হাজার হাজার লোক রাস্তায় পড়ে মারা যাচ্ছে, ইত্যাদি ইত্যাদি। ইন্ডিয়ার সমস্যা হচ্ছে ইন্ডিয়ান গভর্নমেন্ট ইটসেলফ। Modi government has not done anything for Indian population of $1.2 billion people, to 1.2 billion people. All he did just to create a situation where Hindus will be against Muslim will be against Hindus. He has co-opted the Kashmir, and then he's now stopping the madrasas, mosque, everything. This is what he has done last 6 years. He's going to continue to do that. He's going to be dying like this. So that is his issue. But as America do always, we as an American, we support it strongly that America should help them any way, every way they should. Even আপনি জানেন মিডল ইস্ট থেকে, মদিনা থেকে, মক্কা থেকে হাজার হাজার লক্ষ লক্ষ অক্সিজেন সিলিন্ডার আসি সেখানে পৌঁছতেছে। ইভেন ইন্ডিয়াতে হিন্দুরা পালাইতেছে, মুসলমানরা গিয়ে তাদের লাশকে হসপিটালে শনাক্ত করতেছে, হিন্দু হলে তাকে শ্মশানে নিয়ে যাইতেছে। ইভেন আমি এরকম রিপোর্ট দেখতেছি যে তাদের বার্ন করার পর্যন্ত লোক নাই, মুসলিম ইজ হেল্পিং দেম ইন বার্নিং, and they are saying that, this Indian population are saying that. So if it happens in Bangladesh, I don't think it will happen exactly the way it is happening in India.
India's problem is that still 95% does not have a latrine. 95% of Indian does not have a latrine. With the third highest strong economy. And Bangladesh is one of the poorest country. Now it is getting to developing countries. I hope it goes. 95% people has a latrine. From the village interior to the countryside, everywhere, anywhere you go. So I don't think it will be that messy. And moreover, I think government is trying as much as they can, and they are doing. And of course, we, three of us are here, and many of us are in this country. We are the ambassador of Bangladesh. You think we are going to sit down like this? No, we are going to do anything and everything that we can do to help Bangladesh. Now, এখন প্রশ্ন হচ্ছে, আপনার বক্তব্য ছিল যে এই দেশে আমরা কি হইতেছে। আসলে তো সত্য, সব হইতেছে ওয়াশিংটন ডিসিতে এট দি টপে, বটমে আমরা কি পাচ্ছি সেটা আসলে বিরাট ইস্যু, আমি তাই মনে করি। এখন বটমের লোকদের ভিতরে যেটা আমি আপনার বলি, শুধু স্টিমুলাস প্যাকেজে $25 billion দেওয়া হয়েছে রেন্টাল অ্যাসিস্ট্যান্স, $25 billion দেওয়া হয়েছে বিফোর, এবং নাও ইট ইজ $50 billion। $10 billion দেওয়া হয়েছে শুধু ইউটিলিটি বিলস, মানে ওই ইলেকট্রিসিটি, পানির বিল, এই বিল সেই বিল পে করার জন্য, কথা বুঝছেন না। ফুড স্ট্যাম্প এন্ড এভরিথিং এর জন্য আরো ইনক্রিজ করা হয়েছে $5 billion। চাইল্ড ক্রেডিট দেওয়া হয়েছে, যেটা আমি আগে বলছিলাম। তারপরে স্মল বিজনেস লোন হ্যাজ বিন গিভেন $50 billion। আমাদের বাংলাদেশে ইভেন যারা ট্যাক্সি ড্রাইভার, তারা এতদিন কয় না যে আমি স্মল বিজনেস। Now they are saying they are small business. Even some of them got that loan also. I know them. And I think they should continue to do that. Then মানে স্কুলগুলি দেখেন, প্রি-কে থেকে 12 পর্যন্ত $170 billion will be spending. This is the part of the benefit that our people should go. Now, আমাদের মতো অর্গানাইজেশন যেটা অ্যালায়েন্স অফ সাউথ এশিয়ান আমেরিকান লেবার, আমি আপনাকে আগেও বলছি, আমরা 15 চ্যাপ্টার আছি, 8 স্টেটে আছি। নিউ ইয়র্ক সিটিতে আমরা 6টা চ্যাপ্টার। এই 6টা চ্যাপ্টারের মাধ্যমে আমরা গত মার্চ মাস থেকে শুরু করি এই পর্যন্ত 2,16,800 মাস্ক, 11,000 বোতল এই যে স্যানিটাইজার ডিস্ট্রিবিউট করছি। আমরা গত শুক্রবারে ওয়েস্ট ব্রঙ্কসের জামে মসজিদে করছি, গত রোববারে শিখ সেন্টার অফ নিউ ইয়র্ক কুইন্স ভিলেজে করছি। এই শুক্রবারে আমরা করবো ইনশাল্লাহ আল ফুরকান মস্ক, ওই যেখানে আমাদের 2জন ইমাম মারা গেছে, সেই মসজিদে আমরা করবো ইনশাল্লাহ। আপনি যদি সময় করতে পারেন আসেন, কারণ ওখানে আমাদের বিরাট প্রোগ্রাম। 12,000 মাস্ক দিব এবং 740টা স্যানিটাইজার দিব। তো ওই এটার জন্য আমরা কালকে থেকে প্রস্তুতি নিতেছি। আচ্ছা, কেন আমরা করতেছি? আমরা বলতেছি যে আমরা যদি এই সরকারের এইসব সুযোগ সুবিধা আমাদের লোকালে না পৌঁছায়, লোকাল পিপলের পক্ষে সম্ভব হবে না গিয়ে কোথায় মাস্ক পাওয়া যায়, কোথায় স্যানিটাইজার পাওয়া যায়, কোথায় ফুড পাওয়া যায়। আমরা হাজার হাজার বক্স ফুড ডিস্ট্রিবিউট করতেছি। আপনি বোধহয় ফেসবুকে দেখছেন, আমাদের স্ট্যান্ড চ্যাপ্টার ডিস্ট্রিবিউটেড ওভার 300 food boxes yesterday alone. So this is the work we continue, and other organization is doing tremendous work in helping. I think that is what our communities, those who are thinking they are the leader, those who are thinking they have an organization, those who are thinking they want to lead their community within their area, this is what they should do. They should find out how to get loan, how to get a small business, how to get a mask, how to get the food, how to, wherever is needed. I am not saying that someone has income, he should go and get the food. So this is what these services that we are providing on behalf of the Alliance of South Asian American Labor. I want people to know, if they come this Friday to that Al Furqan Mosque in Ozone Park, we will be there. It is one of the largest mosques in our area. So, and we will continue to do until such time this resource is not anymore. Look, we are not buying those. We are getting those from the city. যে 2 লাখ 2.5 লাখ যাই আমরা নিয়ে আসছি, সিটি থেকে আইনে আমরা ডিস্ট্রিবিউট করতেছি। সিটি এসে আপনার বাসা বাসা দিবে না। এইভাবে যে লক্ষ লক্ষ টাকা, billions of billions dollar they allocated now through the stimulus package, the money will not come automatically except that stimulus check of $1,400. The rest you have to find out, you have to know, you have to get it, you have to be involved, you have to call your city council member, your assembly member, your senator,
and ask them how I can get help. I have a small business in Jackson Heights, in Jamaica, in Ozone Park, in Charles McDonald, in Parkchester, in Castle Hill, in Soundview. They have to say, and then they will get the benefit. So, Shagat, but the question is very simple. You say what everything is for us. Our people has to know it. Our people has to wanting it. Our people has to work for it. His people has to seek. Even Bangladesh একটা প্রবাদ আছে, বাচ্চা না কান্দে মাও দুধ দেয় না, তাই না? এরকম একটা কথা আছে না? এখন আপনাকে তো বলতে হবে, জানতে হবে, শুনতে হবে, চাইতে হবে। সেই কাজটাই আর কি আমরা এই নিউ ইয়র্ক সিটিতে আমরা 6 চ্যাপ্টার, আপনারা সবাইকে চিনি, আমাদের জনগণ সবাইকে চিনি। I think they should call us. They should tell us how to get help, and we are ready to. ধন্যবাদ ভাই। আমরা শেষ পর্যায়ে একবারে আদান আপা আমরা শেষ করব। ধন্যবাদ। অভিনন্দন জানাচ্ছি বাইডেন অ্যাডমিনিস্ট্রেশনকে, অভিনন্দন জানাচ্ছি অ্যালায়েন্স অফ সাউথ এশিয়ান আমেরিকান লেবার আসালকে, ধন্যবাদ জানাচ্ছি বাংলাদেশিস ফর বাইডেন কমিটির উদ্যোক্তা আনিস আহমেদ সাহেবকে। ধন্যবাদ সবাইকে। অনেক ধন্যবাদ আনিস ভাই, অনেক ধন্যবাদ মিসবাহ ভাই, অনেক ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য, এবং দর্শক আপনারা যারা আমাদের সাথে ছিলেন আপনাদেরকে অনেক ধন্যবাদ। আজ আমরা এখানে শেষ করবো। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিরাপদ।